আজ আমরা কথা বলতে যাচ্ছি মার্ভেলের সবচেয়ে ডার্ক আর ইন্টেন্স স্টোরিগুলোর মধ্যে একটি সিভিল ওয়ারকে নিয়ে, যেখানে অ্যাভেঞ্জার্সদের শত্রু আর কেউ ছিল না, বরং তারা নিজেরাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। হিরোরা ভাগ হয়ে গিয়েছিল দুই দলে, আর এর কেন্দ্রবিন্দুতে ছিল আয়রন ম্যান, যে চেয়েছিল সুপার হিউম্যান রেজিস্ট্রেশন অ্যাক্ট জোর করে পৃথিবীর প্রতিটি সুপার হিউম্যানের উপর প্রয়োগ করতে। কিন্তু এর ফল কি হয়েছিল এই সিরিজে আমরা সেটাই জানতে চলেছি। তো আপনারা সবাই সিট বেল্ট বেঁধে বসে পড়েন, কারণ আজকে ভিডিওটা হতে চলেছে একদম মাইন্ড ব্লোয়িং। কিন্তু তার আগে বলে দিতে যাচ্ছি, আমি আমার চ্যানেলে নতুন একটা এমসিইউ সিরিজ শুরু করেছি, যার নাম মার্বেল কমিক ইউনিভার্স, যেখানে আমি সিক্রেট ওয়ার্স কমিকের আগে সব কমিক বুক ইভেন্টকে কভার করব। আজকে যে সিভিল ওয়ার ইভেন্টকে নিয়ে আমরা কথা বলবো, সেই ইভেন্টও এই এমসিইউ সিরিজের অন্তর্ভুক্ত। ডিসক্রিপশন বক্স থেকে অন্যান্য ভিডিওসগুলো চেক করে নিতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। গল্পের শুরু হয় একটা বাড়ি থেকে, যেখানে নিউ ওয়ারিয়ার্স নামে এক সুপারহিরো টিম কাউকে স্পাই করছিল। আসলে এটা ছিল একটা রিয়েলিটি শো, যেখানে তারা সত্যিকারের সুপার ভিলেনদের খুঁজে বের করে তাদেরকে হারাতো। মানে বুঝতে পারছেন, এই শোর রেটিংস নিশ্চয়ই আকাশ ছুঁয়েছিল, না হলে কেউ এত বড় রিস্ক নিত না। কিন্তু গাইস, আজ এখানে এমন কিছু ঘটনা ঘটবে যা এদের মধ্যে কেউ কল্পনা করেনি। সে বাড়ির ভিতরে ছিল চারজন বিপজ্জনক সুপার ভিলেন: কোবাল্ট ম্যান, কোল্ড হার্ট, স্পিড ফ্রিক আর নাইট্রো। কয়েক মাস আগে তারা জেল থেকে পালিয়েছিল। কোল্ড হার্ট প্রথমে বুঝতে পারে কেউ তাদের উপর নজর রাখছে। সে চিৎকার করে বলে, এটা একটা রেইড, কেউ আমাদের স্পাই করছে, তাড়াতাড়ি স্যুট পরে নাও। আর ঠিক তখনই নিউ ওয়ারিয়ার্স তাদের উপর আক্রমণ করে বসে। দুই দিকে ছিল সুপার পাওয়ার, আর শুরু হয়ে যায় এক বিশাল লড়াই। ঘুষি, কিক, বিস্ফোরণ, পুরো জায়গাটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল, আসল সুপার ভিলেনরা একটা রিয়েলিটি শোর হিরোদের কাছ থেকে মার খাচ্ছিল। কিন্তু নিউ ওয়ারিয়ার্সের মধ্যে একজন ছিল নেমোরিটা, যে অ্যাটলান্টিসের কিং নেমোরের কাজিন। সে সরাসরি নাইট্রোকে তুলে একটা স্কুল বাসের উপর ছুঁড়ে মারে। বাসটা ভীষণভাবে ড্যামেজ হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, পাশেই ছিল একটা স্কুল যেখানে বাচ্চারা খেলছিল। যদি সামান্য কিছু ভুল হতো, তাহলে অনেক মানুষ মারা যেতে পারত। নেমোরিটা নাইট্রোকে বলে, ওঠো নিজের পায়ে, আর কোনো চালাকি করার চেষ্টা করো না, নাহলে খুব খারাপ হবে। নাইট্রো এসে বলে, ও তুমি তো নেমোরের কাজিন, তাই না? একটা কথা বলি, আমরা কোনো লুজার না। তোমরা সবাই আমাদের সামনে বাচ্চা, কিন্তু আজ তোমরা বড়দের সঙ্গে খেলতে এসেছো। তার চোখ হঠাৎ জ্বলে ওঠে, আর তারপর বুম, একটা ভয়ঙ্কর বিস্ফোরণ পুরো এলাকা উড়িয়ে দেয়। স্কুল, অভিনেতারা আর সে নিরীহ বাচ্চাগুলা সবাই সেই বিস্ফোরণে মারা যায়। সন্ধ্যার দিকে অ্যাভেঞ্জার্স সেখানে পৌঁছায়। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর মৃতদেহ। সবাই বডি সরাচ্ছিল। আজ সত্যি একটা ভয়ঙ্কর দিন ছিল। আয়রন ম্যান ক্যাপ্টেন আমেরিকাকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমরা নাইট্রোর একটা লিড পেয়েছি। ক্যাপ্টেন আমেরিকা উত্তর দেয়, এখন এসবের কি কোনো মানা আছে টনি? এখানে সব বাচ্চাগুলো মারা গিয়েছে। এরপর ফিমা চিফ এসে জানায়, আজ এখানে প্রায় 800 থেকে 900 ক্যাজুয়ালিটি হয়েছে, শুধু একটা বোকার রিয়েলিটি শোর কারণে। টনি চুপচাপ হয়ে থাকে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু ওদের আমাদের ডাকতে উচিত ছিল ক্যাপ। আর এখন তো পুরো দেশ সেই ভিডিও দেখে ফেলেছে, যেখানে নিউ ওয়ারিয়ার্স বলছিল তারা এইসব করেছে শুধু রেটিংস বাড়ানোর জন্য। বাচ্চাদের মৃত্যুর কারণে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল যে অ্যাভেঞ্জার্সের জন্য পৃথিবীকে এর জবাব দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ নিউ ওয়ারিয়ার্স শুধু রিয়েলিটি শোর সদস্য ছিল না, তারা ছিল আসল সুপার হিরো টিম। এই কারণেই এক্সম্যানও সেখানে রেস্কিউ করতে পৌঁছে যায়। কিন্তু হাউস অফ এমের ঘটনার পর খুব কম মিউট্যান্টদেরই পাওয়ার অবশিষ্ট ছিল, আর তাদের উপরও গভর্নমেন্ট সেন্টিনেলরা নজর রাখছিল। তো যদি তোমরা না জানো হাউস অফ এমে কি হয়েছিল, কিভাবে পুরো রিয়েলিটি বদলে গিয়েছিল, অ্যাভেঞ্জার্স পাওয়ার হারিয়েছিল আর মিউট্যান্টস প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, তাহলে আমার চ্যানেলের এই স্টোরিটা পুরোটা দেখে নিতে পারো। এক্সম্যান আসার ফলে উদ্ধার কাজ কিছুটা সহজ হচ্ছিল। ধ্বংসস্তূপের নিচ থেকে বেঁচে থাকা মানুষদের বের করে হচ্ছিল। লোগান সেখানে দাঁড়িয়ে সেন্টিনেলের দিকে তাকিয়ে বলে, তোমরা সিরিয়াস? আমরা এখানে ফেডারেল এজেন্সির হয়ে সাহায্য করতে এসেছি, আর তোমরা এখন আমাদের ফলো করছো? সেন্টিনেলের ভিতরে তাকে পাইলট উত্তর দেয়, আমরা শুধু আমাদের কাজ করছি। গাইস, লোগান আসলে ওই সেন্টিনেলের পাইলটকে বলছিল এইসব কথা। একটা ছোট বাচ্চা সেন্টিনেলকে দেখে ভয়ে কাঁপছিল। তার মা তাকে শান্ত করে বলে, সব ঠিক আছে সোনা, ওরা তোমাকে কিছু করবে না। সেন্টিনেল শুধু এক্সম্যানের উপর নজর রাখতে এসেছে, ভয় পেও না, এরা ভালো মানুষ। কিন্তু সত্যিটা হলো, হাউস অফ এমের পর পরিস্থিতি পুরো বদলে গিয়েছিল। পৃথিবী এখন এক্সম্যানদের ভয় পেতে শুরু করেছে। পরের দিন বিস্ফোরণে যারা মারা গিয়েছিল তাদের জন্য একটা চার্চে ফিউনারেল রাখা হয়। টনি স্টার্কও সেখানে ছিল। ফিউনারেল শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ এক মহিলা এসে টনির মুখে থুতু ছুঁড়ে মারে। সে শুধু একটা কথা বলে, তুমি একটা দানব। পরিস্থিতি সত্যিই অনেক খারাপ হয়ে গিয়েছিল গাইজ। টনি শান্তভাবে বলে, ম্যাম প্লিজ শান্ত হন, আমি বুঝতে পারছি আপনি কষ্টে আছেন, কিন্তু নিউ ওয়ারিয়ার্স যা করেছে তার জন্য আমি দায়ী নই। মহিলা রেগে বলে, তাহলে অ্যাভেঞ্জার্সদের ফান্ড করে কে? তুমি, টনি স্টার্ক। পুলিশদের ট্রেনিং দেওয়া হয়, অস্ত্র রাখার লাইসেন্স থাকে, কিন্তু তোমাদের জন্য এসব বোরিং, তাই না? এই পুরো রোগের জন্য তুমি দায়ী। তুমি আমার ছেলেকে মেরেছো।
এরপর গার্ডরা সেই মহিলাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। হিউম্যান টর্চ অর্থাৎ জনি স্টর্ম একটা ক্লাবে যায়। সবকিছু আগের মতোই লাগছিল। জনি ছিল ভীষণ জনপ্রিয়, ক্লাবের সবাই তাকে চিনত। ফ্যান্টাস্টিক ফোরের সদস্য হওয়ার কারণে সে একরকম সেলিব্রিটি ছিল। জনি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভেতরে ঢুকছিল, তখন এক মেয়ে বলে ওঠে, এই লুজারটা ভেতরে ঢুকতে পারবে আর আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো এখানে। জনি মজা করে বলে, পরের বার তুমিও পৃথিবীকে গ্যালাক্টাসের হাত থেকে বাঁচিয়ে নিও, তাহলে আমার মতো তুমিও ফ্রি পাস পেয়ে যাবে। কিন্তু তখন আরেকজন মেয়ে বলে, আরেকটা স্কুল উড়িয়ে দেওয়ার ব্যাপারে তোমার মত কি? অর্থাৎ সবাই নিউ ওয়ারিসের কাজের জন্য অন্য হিরোদের দোষ দিতে শুরু করেছিল। জনি বোঝানোর চেষ্টা করে, শোনো, স্পিডবল আর নিউ ওয়ারিয়ার্সের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওরা তো সিলিস্ট হিরোস। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎ এক লোক এসে জনির মাথায় বোতল মেরে বসে। জনির সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে। ওকে আরো মারো, ছেড়ে দিও না। সবচেয়ে দুঃখের বিষয় ছিল, যাদের জীবন বাঁচানোর জন্য জনি একসময় নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল, আজ তারা সবাই তাকে মারছিল। এরপর খবর ছড়িয়ে পড়ে যে জনি স্টর্মের উপর মারাত্মক হামলা হয়েছে। পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল যে সব হিরো ব্যাকস্টার বিল্ডিংয়ে অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোরের হেডকোয়ার্টারে জড়ো হয়। সেখানে অ্যাভেঞ্জার্সের পাশাপাশি এক্স-ম্যানও ছিল। ডক্টর স্ট্রেঞ্জ জিজ্ঞাসা করে, তাহলে রিড, সরকার আসলে কি বলতে চাইছে? আমাকে কি জোর করে ফেডারেল এমপ্লয়ি বানানো হবে, নাকি আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হবে? তখন রিড উত্তর দেয়, আসলে স্টিফেন, তুমি কয়েকজন পোস্ট হিউম্যানের মধ্যে একজন যাদের সঙ্গে সরকার কম্প্রোমাইজ করতে রাজি। কারণ সরকার জানতো সর্সারার সুপ্রিম ডক্টর স্ট্রেঞ্জকে তারা জোর করে নিয়ন্ত্রণ করতে পারবে না, তাই তার সঙ্গে সমঝোতা করে তাদের জন্য ভালো। মানে থর যদি তখন পৃথিবীতে থাকতো, তার ক্ষেত্রে সম্ভবত একই ব্যাপার হতো। সে বিল্ডিং এর ভেতরে উপস্থিত প্রতিটি হিরো শুধু একটা বিষয় নিয়ে কথা বলছিল, সরকার কি এখন তাদের পুরোপুরি কন্ট্রোল করতে চায়? তখন টনি বলে, কেন নয়, আমাদেরও নিজেদের প্রতিটি কাজের জন্য দায়িত্বশীল হওয়া উচিত। কারণ স্ট্যামফোর্ড তো শুধু একটা শুরু, মানুষ এখন ভয়ে আছে। আর যদি আমরা চাই মানুষ কোনো ভয় ছাড়া শান্তিতে বাঁচুক, তাহলে পাবলিক এমপ্লয়ির মতো কাজ করতে আমাদের কোনো সমস্যা থাকা উচিত না। তখন উলভারিন বলে ওঠে, আমি বিশ্বাসই করতে পারছি না আজ এইসব শুনছি। আমরা নিজেদের কোনো সুপার পাওয়ার পুলিশের দলে পরিণত করব না। এরপর ইয়েলো জ্যাকেট বলে, তুমি মজা করছো নাকি? মানুষ এতদিন আমাদের সহ্য করেছে, আর তুমি বলো নিজেদের মুখ লুকানোর দরকারটাই বেকি। লোগান তখন শান্ত গলায় বলে, দরকার আছে, কারণ পৃথিবীটা তোমরা যতটা ভালো ভাবো আসলে সেটা ততটা ভালো না। কখনো নিজের ঘরের বাইরে বের হয়ে দেখো, বুঝে যাবে। এরপর দি থিং অর্থাৎ ব্যান গ্রিম বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু জনি আজ হাসপাতালে পড়ে থাকতো না যদি তোমরা মিউটেন্টরা নিজেদের কর্মকাণ্ড নিয়ে আমাদের সবার নাম নষ্ট না করতে। হাউস অফ এম এর ঘটনার পর মিউটেন্টসদের নিয়ে মানুষের মধ্যে ভয় আর ঘৃণা অনেক বেড়ে গিয়েছিল, তাই ব্যান এমনটা বলেছিল। কিন্তু সে জানতো না লোগান সারা জীবন এত কষ্ট সহ্য করেছে যে সেটা বলার মতো না। পুরো মার্ভেল হিস্টোরিতে হয়তো উলভারিনই একমাত্র মানুষ যে জন্ম থেকে এত যন্ত্রণা পেয়েছে। ঠিক তখন স্পাইডারম্যান সেখানে এসে পৌঁছায়। হে গাইস, কেমন আছো? তারপর পিটার বলে, সত্যি বলতে হিরোসদের আইডেন্টিটি রেজিস্টার করার আইডিয়াটা একদমই বাজে, কারণ কে জানে কাল আমাদের ফ্যামিলিদের সঙ্গে কি হতে পারে। তোমরা তো বুঝতে পারছো। তখন সুজান স্টোন বলে, হিরোদের সিক্রেট আইডেন্টিটি নিয়ে এত বাড়াবাড়ির কিছু নেই। ফ্যান্টাস্টিক ফোর তো শুরু থেকে পাবলিকের সামনে নিজেদের আসল পরিচয় দিয়ে এসেছে, আমাদের তো কখনো কিছু হয়নি। স্পাইডারম্যান তখন উত্তর দেয়, ও সত্যি? তাহলে এটা আমার ওয়াইফ আর আমার আন্টকে বলো, যাদের ডক্টর অক্টোপাসের মতো ভিলেন মেরে ফেলার চেষ্টা করছিল। যদি সে আমার আইডেন্টিটি না জানতো তাহলে এইসব কিছুই হতো না। ঠিক তখন নাইট হক বলে, এই আমরা ঝগড়া করছি কেন? এগুলো তো শুধু এখনো পর্যন্ত স্পেকুলেশন, এখনো কিছু হয়নি। কিন্তু পিছন থেকে ডেয়ারডেভিল বলে ওঠে, না, এটা শুরু হয়ে গিয়েছে নাইট হক। স্ট্যামফোর্ডের সেই বিস্ফোরণ আমাদের জন্য একটা ওয়ার্নিং ছিল। এটা আমাদের কাজ করা পুরনো পদ্ধতির শেষ। তুমি বাতাসে সেটা অনুভব করতে পারছো। ডেয়ারডেভিল এমন সব ভয়ঙ্কর শত্রুর মোকাবিলা করে যাদের সঙ্গে লড়াই করতে গেলে অনেক সময় তাদের মতোই নির্মম হতে হয়। এই কারণে ডেয়ারডেভিল মার্ভেলের সবচেয়ে ডার্ক হিরোসদের মধ্যে একজন। অন্যদিকে শিল্ড হেরিকেয়ারের ক্যাপ্টেন আমেরিকা আর মারিয়া হিল কথা বলছিল। হিল বলে, ক্যাপ্টেন, শুনেছি তোমার কিছু বন্ধু ব্যাকস্টার বিল্ডিংয়ে জড়ো হয়েছে, তাদের প্ল্যান কি? তারা কি প্রেসিডেন্টের অর্ডারের বিরুদ্ধে যাওয়ার কথা ভাবছে? ক্যাপ্টেন আমেরিকা উত্তর দেয়, তাদের বিচার করার অধিকার আমার নেই হিল, তারা স্বাধীন, তারা যা খুশি করতে পারে। তখন হিল বলে, তুমি জানো নিক ফিউরি আর তোমার বন্ডিং এর মতো ক্লোজ রিলেশনশিপ আমাদের কখনো হবে না, কিন্তু আমি এখনো শিল্ডের অ্যাক্টিং হেড, তাই অন্তত একটু রেসপেক্ট তো প্রাপ্য। ক্যাপ্টেন বলে, আমার মনে হয় এই প্ল্যান হিরোজদের ভাগ করে দেবে, সবকিছু ভেঙে যাবে হিল। ঠিক তখন এক এজেন্ট বলে ওঠে, এদের সমস্যা কি? আমরা এখনো এদের সঙ্গে কথা বলছি বা কেন? আরেকজন এজেন্ট বলে, অ্যাভেঞ্জার্সদের মধ্যে এখন কতজন রেবেল হয়ে গিয়েছে? ক্যাপ্টেন জবাব দেয়, অনেক। হিল জিজ্ঞাসা করে, কেউ কি বড় থ্রেট হয়ে উঠতে পারে? ক্যাপ্টেন বলে, হ্যাঁ, বিশেষ করে সেই হিরোসরা যারা স্ট্রিটসে কাজ করে, যেমন ডেয়ারডেভিল আর লিক কেজ। হিল তখন বলে, মানে তুমি তাদের কন্ট্রোল করতে পারবে না? ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে সঙ্গে বলে, কন্ট্রোল? তোমার মানে কি? হিল বলে, এই প্রপোজালটা কয়েক সপ্তাহের মধ্যে পাস হয়ে যাবে, কিন্তু আমরা ততদিন অপেক্ষা করব না। শিল্ড ইতিমধ্যে একটি অ্যান্টি সুপার হিউম্যান রেসপন্স টিম তৈরি করেছে, আর আমরা চাই অ্যাভেঞ্জার্সরাও সেই টিমের অংশ হোক।
আর তুমি তাদের লিড করবে। ক্যাপ্টেন আমেরিকা রেগে গিয়ে বলে, ভুলে যাও, তুমি আমাকে আমার নিজের সাথীদের অ্যারেস্ট করতে বলছো, সেই মানুষগুলোকে যারা প্রতিদিন নিজের জীবন বাজি রেখে এই দেশকে বাঁচায়। হিল শান্ত গলে বলে, না, আমি শুধু বলছি তুমি আমেরিকার মানুষের ইচ্ছাকে ফলো করবে ক্যাপ্টেন। ক্যাপ্টেন তখন প্রচন্ড রেগে যায়, আমার সঙ্গে পলিটিক্স খেলো না হিল, সুপার হিরোস এইসবের ঊর্ধ্বে। এখন কি ওয়াশিংটন আমাকে শিখাবে কে সুপার হিরো আর কে ভিলেন? ঠিক তখন মারিয়া হিলের এক অর্ডারে শিল্ডের সব এজেন্টস নিজেদের গানস ক্যাপ্টেন আমেরিকা দিয়ে তাক করে। হিল বলে, ক্যাপ্টেন, এখন থেকে যে কেউ মাস্কের আড়ালে নিজের পরিচয় লুকাবে আর আইন মানতে অস্বীকার করবে সেই হবে সুপার ভিলেন। তখন ক্যাপ্টেন দীর্ঘ গলায় বলে, তাহলে এটাই তোমাদের সেই টিম যারা হিরোজদের হান্ট করবে? হিল বলে, কেউ যুদ্ধ চায় না, কিন্তু মানুষ এতদিন ধরে ভয় বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে গিয়েছে। তখন ক্যাপ্টেন উত্তর দেয়, হিরোজ তো বহু বছর ধরে এই দেশের অংশ, তোমরা এভাবে আমাদের বন্দি করে রাখতে পারো না। হিল এবার বলে, গ্রো আপ ক্যাপ্টেন, আমরা বলছি না তোমরা কাজ করতে পারবে না, শুধু আইনের ভেতর থেকে কাজ করতে হবে, ঠিক আমাদের সোলজার্সদের মতো। ক্যাপ্টেন চারপাশে তাকিয়ে বলে, উইপেন্স নিচে নাও বয়েস। হিল সঙ্গে সঙ্গে বলে, কেউ উইপেন্স নামাবে না, ক্যাপ্টেন আমেরিকা এখানে কমান্ডে নেই, আমি আছি। তখন ক্যাপ্টেন আবার বলে, গানস নিচে রাখো, না হলে এরপর যা হবে তার দায়িত্ব আমি নিব না। হিল চিৎকার করে ওঠে, বয়েস ট্রানকুলাইজার রেডি করো। সে তখন ফায়ারের অর্ডার দিতে যাচ্ছিল। ক্যাপ্টেন বলে, এটা পাগলামি, ড্যাম ইউ হিল। হিল চেঁচিয়ে ওঠে, আর তুমিও ক্যাপ্টেন, ফায়ার। আর সঙ্গে সঙ্গে এজেন্টসরা ক্যাপ্টেন আমেরিকার উপর হামলা চালায়। ক্যাপ্টেন নিচু হয়ে ডজ করতে থাকে, যারা দিক দিয়ে ট্রাঙ্কুলাইজার ডার্ট উড়ে আসছিল, কিন্তু একটা ডার্টও তাকে হিট করতে পারেনি। সে হঠাৎ এক সোলজারকে সামনে টেনে আনে, একটা পাঞ্চ, একটা কিক আর নিজের শিল্ডের এক আঘাতেই কয়েকজন এজেন্ট মাটিতে পড়ে যায়। তারা সবাই মিলে ক্যাপ্টেন আমেরিকার সামনে কিছুই ছিল না। হিল চিৎকার করে বলে, ও পালানোর আগে ওকে থামাও। তারপর শুরু হয়ে যায় ভয়ঙ্কর ফাইট। ক্যাপ্টেন একা ছিল আর ওদিকে ছিল অসংখ্য ট্রেন্ড সোলজার্স। ক্যাপ্টেন বলে, তোমরা এখনো বাচ্চা। আর তার শিল্ডের আঘাতেই কয়েকজন ছিটকে পড়ে যায়। আর তারপর ক্যাপ্টেন আমেরিকা সরাসরি হেলিক্যারিয়ারের কাছ ভেঙে লাফ দেয়। মারিয়া হিল সঙ্গে সঙ্গে রেডিওতে বলে, অল ইউনিটস, দিস ইজ মারিয়া হিল, স্টপ ক্যাপ্টেন আমেরিকা, রিপিট, স্টপ ক্যাপ্টেন আমেরিকা। এবার আর ট্রাঙ্কুলাইজার নয়, ক্যাপ্টেনের দিকে রিয়েল বুলেটস ছোড়া হয়, এমনকি একটা জেটও তাকে থামাতে আসে। কিন্তু ক্যাপ্টেন সোজা সেই জেটের উপর লাফিয়ে পড়ে, জেটের কাছ ভেঙে যায়। ক্যাপ্টেন পাইলটকে বলে, শোনো বাচ্চা, এইভাবে প্লেনটাকে উড়িয়ে নাও আর মুখটা বন্ধ রাখো। পাইলট ভয় ঠিক সেটাই করে। ক্যাপ্টেন জেটের সঙ্গে হেলিক্যারিয়ার থেকে বের হয়ে আসছিল, কিন্তু তখন হেলিক্যারিয়ারের বিশাল দরজাগুলো বন্ধ হতে শুরু করে। সে কি বের হতে পারবে? অবশ্যই পারবে। তার হয়তো বিশাল কোনো সুপার পাওয়ার নেই, কিন্তু ক্যাপ্টেনকে থামানো এত সহজও না। হিল রাগে বলে, ইউ ইডিয়েট, আমরা শুধু জীবন বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু এখন তুমি সবকিছু আরো কঠিন করে দিলে। অন্যদিকে ব্যাগস্টার বিল্ডিং এ হিরোসটা তখনও ছিল। স্পাইডার ওম্যান হঠাৎ বলে, গাইস, শুধু আমি কি এখানে একটা বিশাল মাথাওয়ালা এলিয়েন দেখেছি, নাকি তোমরাও দেখছো? এবার সেখানে এসে পৌঁছেছিল ওয়াচার। ডক্টর স্ট্রেঞ্জ বলে, এর নাম ওয়াচার, আর এটা তখনই আসে যখন কোনো বিশাল ঘটনা করতে চলেছে। আর এবার আমার মনে হয় না এটা ভালো কোনো ইঙ্গিত। পরের দিন হোয়াইট হাউসের বাইরে বিশাল প্রোটেস্ট শুরু হয়। মানুষ চাইছিল হিরোসদের ব্যান করা হোক। প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিল। এক সেনেটর বলে, ক্যাপ্টেন আমেরিকা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে, মানে যারা আমাদের অপোজ করতে চায় তারা তাদের লিডার পেয়ে গিয়েছে। তখন আয়রন ম্যান বলে, তাহলে আমাদেরও নিজেদের লিডার বেছে নেওয়া উচিত স্যার। সেনেটর জিজ্ঞাসা করে, আপনি কি বলতে চাইছেন মিস্টার স্টার্ক? এখন সুপার হিউম্যান রেজিস্ট্রেশন অ্যাক্ট নিয়ে সামনে এগানোর সময়, আর ক্যাপ্টেন আমেরিকাকে আমরা সামলে নেব। গাইস, এভাবে শুরু হয়ে গেল মার্ভেলের সিভিল ওয়ার। এরপর কি হবে সেটা আমরা জানবো নেক্সট এপিসোডে। আর যদি তোমরা না জানো সিভিল ওয়ারের গল্প এখানে পর্যন্ত কিভাবে পৌঁছেছিল, তাহলে অবশ্যই রোড টু সিভিল ওয়ার এই দুইটা এপিসোড দেখে নাও। আজকে টার্গেট রাখা হচ্ছে মাত্র 100টা লাইকের। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।